আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রুয়াত একটু পিছিয়ে যায়, তা দেখে আয়াজ বলে, পিছবে না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, না হয় আমি আসতে বাধ্য হব। পা থেমে যায় রুয়াতের। বিয়েতে রাজি তুমি? রুয়াত গলার স্বর শক্ত করে। না। কথাটি যেন আয়াজের বুকে এসে লাগে। রাগে রুয়াতের সামনে এসে তার হাত চেপে ধরে। সামান্য একটু রেগে কথা বলে এত রাগ হয়েছে তোমার? পরক্ষণে আয়াজ থামে, শান্ত হয়। রেগে নয়, ভালো করে বোঝাতে হবে। গলার স্বর একটু নরম করে বলে, শুধু রাগটাই দেখেছো প্রেয়সী? আমি যে প্রচন্ড রকম ভালোবাসি তোমায় সেটা দেখোনি? রাগ করো না, তোমার না বলা শব্দ বাদ দিয়ে হ্যাঁ বলো। আমি সত্যি আর কখনো তোমার সাথে জোরে কথা বলবো না, কখনো আমার জানটাকে কষ্ট দিব না। রাজি হয়ে যাও না? আপাদমস্তক চেয়ে আছে রুয়াত। বিয়েতে রাজি করানোর জন্য কত আহাজারি তার এমপি সাহেবের। আয়াজকে অবাক করে দিয়ে রুয়াত জড়িয়ে ধরে কাঁদে। আমি আগে থেকেই রাজি ছিলাম, শুধু আপনার রাগ ভাঙানোটা দেখতে চেয়েছি। বিয়েতে আমি রাজি রাজি রাজি। আয়াজ হেসে রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। বিয়ের আগে এসব ভালোবাসা নয়। রুয়াত লজ্জায় মুখে হাত দিয়ে ফেলে। খুব বড় ভুল করে ফেলেছে সে। আপনারা বিয়ের তারিখ ঠিক করতে পারেন এবার। উপস্থিত সবাই আয়াজের মুখ পানে তাকায়। ফজলুল চৌধুরী মাথা নেড়ে সম্মতি জানায়। আয়াজের পেছনে রুয়াত দাঁড়িয়ে আছে। আয়াজ সেখান থেকে সরে আসতে রুয়াতকে দেখেই শাহরিন তার কাছে যায়। হান্নান সাহেব, আপনি যদি আমাকে বিয়ের তারিখ ঠিক করতে বলেন তাহলে আমি বলবো 11 এপ্রিল মানে পরশুদিন বিয়েটা হোক। আর বিয়ের তারিখ পেছানো হলে আয়াজের সমস্যা হবে, কারণ সামনে ইলেকশন আর এই মুহূর্তে তার কাজের চাপ খুবই বেশি। আপনারা সবাই যদি সম্মতি জানান তাহলে পরশুদিনই বিয়েটা হবে। প্রথমে হান্নান মজুমদার ঠিক মানতে রাজি হলো না, কারণ এত তাড়াহুড়ো করে বিয়ে দিবে, একটু তো সবকিছু গোছানো লাগবে। আর তিনি চান তার একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে, তাই তিনি একটু একটু করে সবকিছুর প্রস্তুতি নিচ্ছিলেন। আবার ফজলুল চৌধুরী কথাও ফেলে দিতে পারেননি। একবার তিনি তার স্ত্রী মেহরুবার দিকে তাকান। মেহরুবা মাথা নেড়ে বোঝায় সে রাজি আছেন। কিছু বলার আগে হান্নান মজুমদার গলাটা পরিষ্কার করে নেয়, শান্ত স্বরে বলে, আমি আপনার কথা মেনে নিচ্ছি ভাই সাহেব, আপনি যেটা বলছেন তাই হোক। আমজাদ সাহেব আর আরহাম একসাথে হেসে দেয়। খুশিতে মেহরুবার চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক এরকম অনুভূতিটা ইনিমার বিয়ের সময়ও হয়েছিল। মায়া চৌধুরী আয়াজের পাশে দাঁড়ায়, তাহার দৃষ্টি রুয়াতের পানে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মনে অসংখ্য খুশির বন্যা বয়ে যাচ্ছে। আরহামও এসে আয়াজের পাশে দাঁড়ায়। আয়াজ আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম মুখটা ফিরিয়ে নিয়েছে। তার মায়ের উদ্দেশ্যে বলেছে, তোমার ছোট ছেলের বউ আসছে এবার, এখন যদি তোমার ছেলেকে একটু মানুষ করতে পারে আর কি। মায়া চৌধুরী তার বড় ছেলের কথায় হাসলেন। আয়াজ আর চোখে ভাইয়ের দিকে তাকাতে আরহাম একটা মেকি হাসি দিল। এরপর ভাব দেখিয়ে তার শালিকার কাছে চলে যায়। আরহামকে দেখে রুয়াত মাথা তুলে তাকায় সেদিকটায়। আরহাম হেসে বলে, কংগ্রেচুলেশনস শালিকা। সৌজন্যবোধক হাসে রুয়াত। সবাই সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে কি করবে। হান্নান মজুমদার তিনি তার সিদ্ধান্ত জানানোর আগে আয়াজকে জিজ্ঞেস করে বিয়ের তারিখের ব্যাপারটা। সে রাজি হয়। অতঃপর আয়াজের অনুমতি নিয়ে পরশুদিন বিয়ের তারিখ ঠিক করা হয়। মাঝখান দিয়ে রইল আর মাত্র একটা দিন। বিয়েটা খুব ধুমধাম করেই হবে। আয়াজ তার সব মতামত জানিয়ে দিল। ফজলুল চৌধুরী আর হান্নান মজুমদার মেনে নিয়েছেন। এসবের মাঝে রুয়াতের বেশ অস্বস্তি লাগছিল, তাই শাহরিনকে নিয়ে অন্য একটা রুমে চলে আসে। চৌধুরী বাড়ির সবার যেতে যেতে প্রায় রাত 11টার উপর বেজে গেল। যদিও তাদের থাকতে বলা হয়েছে, কিন্তু মায়া চৌধুরী কোনো মতেই রাজি হলো না, কারণ তাদের তো সবকিছু গোছানো লাগবে। ইনিমা থেকে গেল। মায়া চৌধুরী বলেছেন কাল আরহামকে পাঠাবে। এত রাতে ইনিমাকে তাদের সাথে নিয়ে যাওয়ার বিষয়টা মত দিতে পারেনি। সে হিসেবেই ইনিমা আজ থেকে গিয়েছে। কাল রুয়াত আর আয়াজের হলুদ অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠান ফজলুল চৌধুরী চেয়েছে তাদের বাসায় হোক, তাই কাল আয়াজ আর রুয়াতের হলুদ চৌধুরী বাড়িতে দেওয়া হবে। হান্নান মজুমদার আজ সারা রাত ঘুমাবেন না বলে দিয়েছেন। রুয়াতের বড় মামি মেহরুবা, আমজাদ সাহেব আর হান্নান মজুমদার সবাই মিলে লিস্ট তৈরি করেছেন। আর তাদের লিস্ট তৈরি করতে করতেই প্রায় ভোর 5টা বেজে গেছে। শাহরিন সবাইকে বলল তারা আজ সবাই মিলে আড্ডা দিবে। ইনিমা, সায়রা, রুয়াত রাজি হয় শাহরিনের কথায়। বাসায় প্রত্যেকটা মানুষ ঘুমায়নি। এবার যেন বিয়ে বিয়ে লাগছে।
বিয়ের একটা আমেজ ছড়িয়ে পড়েছে। শাহরিন বুদ্ধি করে রুয়াতের দুহাতে মেহেদি পরিয়ে দেয়, খুব সুন্দর করেই পরিয়ে দিয়েছে। আবার হাতের তালুর মাঝ বরাবর আয়াজ নামটিও লিখে দিয়েছে। রুয়াত কিছু বলল না, শুধু তাকিয়েছিল। আয়াজ নামটা এখনো তার খুব পছন্দের, আর তার সাথে মানুষটাও। আনমনে হাসে রুয়াত। মোটামুটি দুপুর 12টার দিকে ঘুম থেকে ওঠে রুয়াত। তার পাশেই জাফরি ইনিমা শুয়েছিল। চোখ খুলতেই দেখে তারা উধাও। বাসায় কোনো সারা শব্দ নেই, সবাই কোথায় যেন গেছে। ফ্রেশ হয়ে রুয়াত নিচে নামে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। সেখানে গিয়ে দেখে মেহরুবা দাঁড়িয়ে নাস্তা রেডি করছে। ঘুম এখনো ঠিক মতো হয়নি রুয়াতের। বারবার চোখ টলছে, যেন ঘুমটা চলে যায়। কিন্তু ঘুম তো গেল না, উল্টো চোখে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। একসময় রুয়াত রোবটের মতো দাঁড়িয়ে রইল। মেহরুবা তার মেয়ের দিকে তাকালেন। কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ঘুম ঘুম স্বরে রুয়াত বলে, মেহরুবা চা বানাচ্ছে। আপু আর জাফরি কোথায়? রাতেও তো আমার পাশে শুয়েছিল। আর মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আরহাম এসে নিয়ে গিয়েছে তাদের। রুয়াত ছোট করে বলল, ও, কিন্তু বাসার সবাই কোথায়? আমাদের সবাই শপিং এ গিয়েছে, অনেক কেনাকাটা করা লাগবে তো। সকালে তোর দু মামা এসে পড়েছে তোর বাবাকে হেল্প করার জন্য। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি নাস্তা দিচ্ছি তোদের। সাথে শাহরিন আর সায়রাকেও আনিস। মাথা নেড়ে চলে যায় রুয়াত। রুমে গিয়ে তাদের ডাকে। একসাথে নাস্তা সেরে নেয়। আর এইদিকে সবাই এসে গিয়েছেন। বাড়ি ডেকোরেশন করায় লোকদের রুয়াতের বড় মামা নিয়ে এসেছেন। তারা আসা মাত্রই কাজ শুরু করে দেয়। শাহরিন খুলে খুলে দেখছে সবকিছু। সোফায় বসে রুয়াত চা খাচ্ছে আর তার ছোট মামার সাথে কথা বলছে। বয়সে বেশ কয়েক বছরের বড় হলেও একদম তাদের সমবয়সীদের মতো চলাফেরা, কথাবার্তা। এই একটি মানুষের সাথে রুয়াতের জমে বেশি। মজুমদার বাড়ির চারপাশে বেশ কয়েক রঙের লাইটও জ্বালানো হয়েছে। সেরকম ভাবে স্টেজ করা হয়নি, কারণ বিয়েটা কমিউনিটি সেন্টারেই হবে। বিকেল 3টায় রুয়াতকে সাজানো হয়। পার্লার থেকে 3জন মহিলা আসে। মূলত শাহরিন তার খালামণিকে রাজি করিয়ে আনিয়েছেন তাদের। মেহরুবাও আর মানা করেনি, কারণ বিয়ে তো একবারই হয়। মেয়েকে একটু সুন্দর সাজে দেখতে চান তিনি। রুয়াতকে আজ সবুজ জামদানি শাড়ি দেওয়া হয়েছে, আর মেকওভার আর্টিস্টরা রুয়াতকে সেরকমই শাড়ির সাথে মিল রেখে মেকআপ করিয়ে দিয়েছে। নিজেকে আয়নাতে এত ভারী মেকআপে দেখে রুয়াত একটু ভরকে যায়। নিজের কাছে নিজেকে খুব অচেনা মনে হচ্ছে। শাহরিন আর সায়রাও সেজে নেয় তাদের কাছে। ওদের মেকআপ শেষ হলে রুয়াতের খালামণি শাহেদা রুমে আসে। সায়রা উত্তর দেয়, হয়েছে আম্মু, তুমি খালামণিকে বলো আমরা আসছি। শাহেদা নিচে চলে যায়। বের হওয়ার সময় রুয়াত আবারও নিজেকে দেখে নেয়। তার কাছে নিজেকে খুব অদ্ভুত লাগছে আজ। শাহরিন রুয়াতকে ধরে ধরে নিচে নামায়। হাতের চুড়িগুলো খুব বেশি ভারী ছিল, আর চুড়ির ঝুমকোগুলো বেশ লম্বা ছিল। তাই শাহরিনের সাহায্য নেয় সে। হান্নান মজুমদার সবাইকে এক এক করে গাড়িতে তুলে দিচ্ছে। রুয়াত তার পাশে দাঁড়াতেই তিনি একবার মেয়ের দিকে তাকালেন। চোখের কার্নিশে পানি জমা হয়। হান্নান মজুমদার তার মেয়েকে জড়িয়ে ধরেন। মনে হচ্ছে তার মেয়েটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। রুয়াত চুপটি করে তার বাবার বুকে মাথা দিয়ে রেখেছে। মেহরুবা এসে তাদের ছুটিয়েছে। হান্নান মজুমদার ছাড়তেই চাইছিলেন না। গাড়িতে গান দেওয়া হয়েছে। রুয়াতের এক পাশে শাহরিন আর এক পাশে তুলে বসেছে। রুয়াতের শাড়ির সাথে ম্যাচ করা আনা দোপাট্টা পরানো হয়নি, তাই গাড়িতে বসেই শাহরিন রুয়াতের দোপাট্টা পরিয়ে দেয়। চৌধুরী বাড়িতে মানুষের সমাগম বেড়েছে খুব। আজ সারাটা দিন আরহাম আর ফজলুল চৌধুরী মানুষদের দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। বাসার আশেপাশে গার্ডদের সংখ্যা আজ খুব বেশি। আয়াস তার গুরুত্বপূর্ণ কাজের মানুষদের স্পেশাল ভাবে ইনভাইট করেছিল। প্রেসদেরও দেখা যাচ্ছে আজ। আরহাম তাড়াতাড়ি কোনো মতে রেডি হয়েছে। আজ দুদণ্ড শান্তিতে বসতে পারেনি, বিশ্রাম নেওয়ারও সময় পায়নি। আর এইদিকে ইনিমার হয়েছে নাজেহাল অবস্থা। জাফরির জ্বর এসেছে, যার কারণে মেয়েটা আজ জ্বালিয়ে মারছে। রুমের মধ্যে উপর হয়ে ঘুমাচ্ছে আয়াজ। প্রায় সব দিক সামলে এখন সে ক্লান্ত। রুমে এসেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। একটু পরে উঠে যাবে আবার, কিন্তু সে আর ঘুমোতে পারল না। আরহাম কল দিয়েছে। মাথা তুলে দেখে স্ক্রিনে আরহামের মোবাইল নাম্বার ভাসছে। বিরক্ত হয়ে কল রিসিভ করে। বলো, তোমাকে বলে এসেছি না আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। আরহামের যেন এখন দুষ্টুমি করার সময়, যে ভাইকে কল দিয়ে একটু বিরক্ত করবে। রেগে বলে,
তোকে অযথা কল দেওয়ার মতো সময় আমার নেই। কল দিয়েছিলাম একটা কারণে, সারা বাড়ি জুড়ে সাংবাদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। রুয়াবদের যদি গেটের সামনে ধরে তখন তারা ঠিক কেমন মানুষ তোর থেকে ভালো আর কে জানে। রেডি হয়ে নিচে আয়, আমি একা এদেরকে সামলাতে পারবো না। উঠে বসে আয়াজ। আসছি আমি। আয়াজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, সবুজ কালার পাঞ্জাবি পরে নেয়, তার উপর গোল্ডেন কালার কোটি পরে রেডি হওয়া শেষে নিচে আসে। মজুমদার বাড়ির অতিথিদের আগমনে হয় অবশেষে। এতক্ষণ প্রেসদের সাথে আয়াজ আর আরহাম কথা বলছিল। গেটের কাছেই ছিল তারা। গাড়ি ঢুকতেই গার্ডদের ইশারা করে এগিয়ে যেতে। আরহাম আর আয়াজ সবাইকে বাসার ভেতরে নিয়ে যায়। রুয়াত এখনো নামেনি, সে গাড়িতে রুয়াত ছিল, ও গাড়ির কেউই নামেনি। গাড়ির দরজা খুলে দেয় আয়াজ। রুয়াত গাড়ি থেকে নামে, আর তার প্রেয়সীর এরূপ রূপ দেখে আয়াজের হৃদয় থমকে যায়। বুকের মধ্যখানে ধুকপুক আওয়াজ হচ্ছে। বড়সড় ঢোক গেলে অন্যরকম সুন্দর লাগছে রুয়াতকে। গাড়ি থেকে রুয়াত বের হতেই প্রেস ঘিরে ধরে তাদের। আচমকা এমন হওয়াতে ভয় পায় রুয়াত। আয়াজের হাতের পাঞ্জাবি খামচে ধরে। একবার পিছন ফিরে দেখে আয়াজ। রুয়াতের হাত তার হাতের মুঠোয় নেয়। স্টেজে রুয়াত বসে আছে। আয়াজ এখনো আসেনি। আজ একবারও ইনিমার সাথে দেখা হয়নি। আসার সাথে সাথে মায়া চৌধুরী তাকে স্টেজে বসিয়ে দেয়। রুয়াত একা স্টেজে বসে থাকলেও সামনে তার সব চিরচেনা মানুষজন। আরহাম এসে আয়াজকে স্টেজে বসিয়ে দিয়ে যায়। একবার প্রেয়সীর পানে চায় তার অবাধ্য প্রেমিক পুরুষ। ক্যামেরাম্যান ছবি তুলছে, কিন্তু আয়াজকে ভয়ে কিছু বলতে পারছে না কিভাবে ছবি তুলতে ভালো লাগবে। আয়াজ একটু রুয়াতের কাছে এসে বসে। পাশ ফিরে রুয়াত আয়াজকে একবার দেখে নিল। হাতে আমার নাম লিখেছো? চোখ বড় বড় করে আয়াজের দিকে তাকায় রুয়াত। আয়াজ তার হাতের দিকেই তাকিয়ে আছে। মাথা নাড়ায় সে। শাহরিন আপু লিখে দিয়েছিল। শান্ত স্বরে আয়াজ বলল, নিজ থেকে আমার হাত ধরো। বুঝিনি। বিরক্তিকর শব্দ করলো আয়াজ। না বোঝায় কি আছে, তুমি ইচ্ছে করে আমার হাত ধরো। অনেক মানুষ আছে, দেখছেন তো। ধরতে বলেছি, না হয় আমি কিন্তু এখান থেকে উঠে চলে যাব। রুয়াতের মনটা খারাপ হয়ে যায়। আয়াজের হাত ধরে হাসছে আয়াজ। রুয়াত একটু তাকালো আয়াজের দিকে। নিজের লজ্জায় ধরতে পারছে না, উল্টো তাকে বলছে হাত ধরতে। রুয়াত আর আয়াজ স্টেজে বসে বসেই আজকের অনুষ্ঠান উপভোগ করে। সবাই একটু একটু করে হলুদ লাগায় তাদের। একবার জাফরি রুয়াতকে অনেকগুলো হলুদ লাগিয়ে দেয় মুখে। আয়াজ তার টিস্যু দিয়ে মুছে দিয়েছে। ক্যামেরাম্যান একটু সুযোগ পেয়েছে, ইচ্ছে মতো ছবি তুলে ফেলেছে। রাত 9টায় অনুষ্ঠান শেষ হয়। আবার রুয়াতের বাসায় যাওয়ার পালা। আরহাম সবাইকে গাড়িতে তুলে দিয়েছে। আয়াজ নিয়ে আসছে রুয়াতকে। মাঝপথে থামে তারা। আয়াজ রুয়াতের হাত ধরে টেনে তার কাছে আনে। আর মাত্র একদিন প্রেয়সী, তারপর তুমি আমার হয়ে যাবে। আর কোনো বাধা থাকবে না আমাদের মাঝে। নিজেকে আয়াজের নামে করে দেওয়ার জন্য প্রস্তুতি নাও। তোমার এমপি সাহেব তোমাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। রুয়াতের কপাল বরাবর কপাল ছেকায় আয়াজ। মোলায়েম স্বরে বলে, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম প্রেয়সী। মজুমদার বাড়িতে ব্যস্ততা বেড়েই চলেছে। 11 এপ্রিল অর্থাৎ আজ রুয়াত আর আয়াজের শুভ বিবাহের দিন। সঠিক একটা সময় দেওয়া হয়েছে। হান্নান মজুমদার সেই অনুযায়ী সময় বজায় রেখে কাজ শুরু করেছেন। কোনো কাজকেই হেরফের করেননি। কাল চৌধুরী বাড়ি থেকে আসার পর কেউ একটু ঘুমোতে পারেনি। সকাল হতে না হতেই শাহরিন ছুটেছে রুয়াতকে নিয়ে পার্লারে। এত সকাল রুয়াতও যেতে ইচ্ছে করছিল না। শাহরিন ধরে বেঁধে নিয়ে গিয়েছে তাকে। চৌধুরী বাড়িতে এত ঝামেলা কম যাচ্ছে না। এখানে আত্মীয়দের থেকে বাইরের মানুষ বেশি। কড়া সিকিউরিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে তারাই ঢুকতে পারবে। মায়া চৌধুরী ইনিমাকে দিয়ে আয়াজকে ঘুম থেকে উঠিয়েছে। কেউ যেন ডাকতে না পারে তাই রুম লক করে রেখেছিল আয়াজ। ফজলুল চৌধুরী আর আরহাম সেই সেন্টারে গিয়েছেন যেখানে বিয়েটা হবে। আগের দিন রাতেই সব ডেকোরেশন কমপ্লিট করা হয়। এমপির বিয়েতে কোনো রকম ত্রুটি রাখবে না ফজলুল চৌধুরী। প্রায় 1টার সময় উঠে ফ্রেশ হয় আয়াজ। একবার বেলকনি থেকে ঘুরে আসে। বেডের ওপর থেকে মোবাইল নেয়, সময় দেখে নিল। আজ রুয়াত আর সে একসাথে একই গাড়ি করে সেন্টারে যাবে। চারপাশ নীরব, তার মানে ঝড় আসার পূর্বাভাস। আর আয়াজ কখনোই চায় না তার জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে কোনো রকম ঝামেলা হোক। সে কোনো মতেই রুয়াতকে নিয়ে রিস্ক নিতে চায় না। কাল যেহেতু রুয়াতকে প্রকাশ্যে এনেছে, তার মানে শত্রুরা তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। বিশেষ করে ইকরামুলকে কোনো প্রকার ভরসা সে করে না।
আয়াজ রুয়াতের নম্বরে কল দেয়। ভেবেছিল রিসিভ করবে না, বন্ধ বলবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে কল রিসিভ করে রুয়াত। অস্থির কণ্ঠে আয়াজ বলে, কোথায় তুমি? বাসায়? একটু ভ্যাবাচ্যাকা খায় রুয়াত। অসময়ে আয়াজের কল পেয়ে একটু অবাকও হয়। না, আমি পার্লারে এসেছি। আয়াজ কিছু একটা ভাবলো, অতঃপর আবারও বলল, আয়াজ কিছু একটা ভাবলো, অতঃপর আবারও বলল, পার্লার থেকে বের হওয়ার সময় কল দিবে আমায়, আমি তোমায় নিতে আসবো, আর লোকেশনটা একটু পাঠিয়ে দিও। মাত্র রুয়াত হাঁ করলো, কিছু বলতে যাবে, তার আগেই কল কেটে দেয় আয়াজ। অসহায় দৃষ্টিতে চেয়ে আছে রুয়াত। লোকটার একটু মায়া দয়া বলতে কিছুই নেই, আর সেই লোক তার ভাগ্য জুড়েছে। রুয়াত তার মোবাইল শাহরিনের কাছে দিয়ে বলল এই পার্লারের লোকেশন আয়াজকে মেসেজ করে পাঠিয়ে দিতে। শাহরিন তাই করলো। মেহরুবা তার ছোট ভাইকে নিয়ে পার্লারে আসে। আয়াজদের বাসা থেকে গয়না লেহেঙ্গা পাঠানো হয়েছে, সেগুলো নিয়েই এসেছে। আবার জিনিসপত্র দিয়ে বিল পেমেন্ট করে দুজন চলে গিয়েছে। রুয়াতের সাজ শেষ হতে হতে প্রায় 5টার মতো বেজে যায়। সেই সকালে এসেছে তারা। মূলত সবকিছু করতে করতে প্রায় 5টার মতো বাজে। রুয়াতের সাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। মেকআপ আর্টিস্টরা কালকের তুলনায় আজকে আরো অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শাহরিন তাদের কাজের খুব প্রশংসা করলো, আর রুয়াতকে দেখতেও অপরূপ সুন্দরই লাগছে। পার্লার থেকে বের হওয়ার 10 মিনিট আগে রুয়াত আয়াজকে কল দেয়। রিসিভ করার পর জানিয়েছে সে আসছে কিছুক্ষণের মধ্যে। আয়াজ বেশ কয়েক মিনিট পর আসলো। রুয়াত সিঁড়ি দিয়ে নামতে পারছে না, এত ভারী লেহেঙ্গা আজ পার্লারের ভেতর আসে রুয়াতের জন্য। প্রথমে তার প্রেয়সীর দিকে না তাকালেও একবার চোখ যায় রুয়াতের ওপর। কখনো বিয়ের সাজে রুয়াতকে কল্পনা করেনি, কিন্তু আজ তার মনে হচ্ছে হয়তো কল্পনা করলে আজকে রুয়াতের সাজের কাছে সেই সাজ বড্ড বেমানান লাগতো। লেহেঙ্গার এক পাশ আয়াজ ধরে আর এক পাশ শাহরিন ধরে রুয়াতকে গাড়িতে তোলে। শাহরিনকে রুয়াতদের বাসার সামনে নামিয়ে দেয়, কারণ সে এখনো রেডি হয়নি। আয়াজকে বলার পর আয়াজ তাকে রুয়াতের বাসার সামনে নামিয়ে রুয়াতকে নিয়ে সোজা সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়। এতক্ষণ গাড়িতে শাহরিন থাকার কারণে আয়াজ একদম চুপ করেছিল, টু শব্দটিও করেনি। এখন সে তার প্রেয়সীকে একটু একা পেয়েছে। রুয়াতের দিকে ঘেঁষে বসলো। একটু নিচু স্বরে আয়াজ বলে, সুন্দর লাগছে খুব। আচমকা আয়াজের এরূপ কথা শুনে হচকুচিয়ে যায় রুয়াত। আমাকে পার্লার থেকে আপনি এনেছেন কেন? আমি তো আমার বাবা মায়ের সাথেও আসতে পারতাম। আয়াজ রুয়াতের হাত ধরে হাতের মুঠোয় পড়ে, তুমি আমার সাথে যাবে। আমি আমাকে ছাড়া আর কাউকে তোমার বাসায় ভরসা করতে পারি না। এমনটা না যে তোমার বাবা মাকে আমি ভরসা করি না, আমি চেয়েছি তুমি আর আমি একসঙ্গে যাব। রুয়াত ঘাড় ঘুরিয়ে আয়াজকে দেখে। আয়াজ গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। রুয়াতের লেহেঙ্গার সাথে অনেক মিল রয়েছে। হয়তো আয়াজ নিজ ইচ্ছেতেই এমন এমন ম্যাচিং কিনেছে সব। মানুষটাকেও আজ ভীষণ সুন্দর লাগছে। লজ্জায় রুয়াত মুখ সরিয়ে নেয়। আয়াজ তার প্রেয়সীর এমন কাণ্ডে হেসে দেয়। নিজ ইচ্ছাতে আমার দিকে তাকাও, আবার নিজেই লজ্জা পাও। কালকের মতো আজও কিছুর ব্যতিক্রম হলো না। গাড়ি থেকে নামতেই প্রেসের লোকজন ঘিরে ধরে। এদের আর কাজ নেই এছাড়া। ফজলুল চৌধুরী, আরহাম আর হান্নান মজুমদার এগিয়ে আসে তাদের নেওয়ার জন্য। রুয়াতের বাড়ির লোকেরা অনেক আগেই চলে এসেছে। আয়াজ, হান্নান মজুমদারদের হাতে রুয়াতের হাত দিয়ে বলে রুয়াতকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তার প্রেয়সীর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল কতটা অস্থির, অস্বস্তি ফিল করছে। হান্নান মজুমদার রুয়াতকে নিয়ে ভেতরে চলে আসে। ইনিমা জাফরিকে নিয়ে রুয়াতের কাছে আসে। একটা সোফায় বসানো হয়েছে রুয়াতকে, আর বাহিরে আয়াজ প্রেসের লোকদের সাথে কথা বলছে। একের পর এক প্রশ্ন করছে, তাকে ছাড়তেই চাইছে না। একসময় আরহামকে কল দেয় আয়াজ। তারপর সে এসে প্রেসের লোকদের বুঝিয়ে শুনিয়ে আয়াজকে সেখান থেকে নিয়ে আসে। অনেক পলিটিশিয়ানরা বিয়েতে আসে। আয়াজ তাদের সাথে কথা বলছে। শাহেদের পুরো পরিবারও এসেছে। আয়াজ নিজে গিয়ে তাদের বলে এসেছিল। মোটামুটি একটা ব্যস্ততার মধ্যে দিয়ে বিয়েটা শেষ হয়। কবুল বলার সময় মেহরুবা আর হান্নান মজুমদার রুয়াতের পাশেই ছিল। একদিক দিয়ে রুয়াত কেঁদেছে, অন্য দিক দিয়ে তারা কেঁদেছেন। বিয়েটা শেষ হতেই প্রায় অনেক দেরি হয়ে গিয়েছিল। এবার বিদায়ের পালা। অনেক আগে থেকে মেহরুবা রুয়াতের পাশ থেকে সরে আসে। মেয়ের সামনে কাঁদলে তার মেয়ের মন ছোট হয়ে যাবে, তাই অন্য একটা জায়গায় এসে অনেকক্ষণ যাবৎ চোখের পানি ফেলেছে। রুয়াতের ফুপি, মামি মেহরুবাকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না। মেয়ের বিদায়ের সময় মায়ের কেমন অনুভূতি হয় সেটা একমাত্র মায়েরাই বুঝতে পারে। রুয়াতের পাশে আয়াজ দাঁড়িয়ে আছে।
হান্নান মজুমদার মেয়েকে বোঝাতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে কাঁদতে কাঁদতে রুয়াতের অবস্থা নাজেহাল। কিছু কিছু মেকআপ নষ্ট হয়ে যায় একদম। হান্নান মজুমদার আয়াজের হাতে রুয়াতের হাত মিলিয়ে দেয়, কান্নারত অবস্থায় বলে, বাবা, আমার মেয়েটাকে তোমার হাতে খুব ভরসা করে তুলে দিলাম। আমার মেয়েকে ভালো রেখো। হান্নান মজুমদার মেয়ের কান্না সইতে না পেরে সেখান থেকে চলে আসে। ইনিমা আরহামের পাশে এসে দাঁড়ায়। আরহাম ইনিমার দিকে বেককলের মতো তাকিয়ে আছে। ওমা, তুমি কাঁদছো কেন? তোমার সাথেই তো এখন থেকে রোয়াদ থাকবে। ইনিমা শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিয়েছে। রাগী স্বরে আরহামকে বলে, তুমি বুঝবে কি? পুরুষ মানুষ কি আর এসব বুঝে? আরহাম মুখটা ভেঙচি দিল। এভাবে কাদার কি আছে? একটু পর রুয়াত তো ইনিমার সাথে যাবে, একসঙ্গে থাকবে। একদম ফকাচ্ছে। শোনো, মা আসেনি রুয়াতের সাথে দেখা করতে। তুমি একটু যাও না, নিয়ে আসো মাকে। একটু পরেই তো রুয়াতকে নিয়ে চলে যাব আমরা। মেহরুবাকে নিয়ে আসতে যায় আরহাম। কোনো মতেই তিনি রাজি হচ্ছিলেন না রুয়াতের সাথে দেখা করতে। দূর থেকে এত কষ্ট হচ্ছে, মেয়ের মুখোমুখি দাঁড়ালে তো কলিজা ছিঁড়ে যাবে। আরহাম জোর করে মেহরুবাকে নিয়ে আসে। রুয়াত একটু পর চলে যাবে। এখন তার সাথে দেখা না করলে পরে তারই বেশি কষ্ট লাগবে। এই ভেবে আরহাম জোর করে নিয়ে আসে মেহরুবাকে। রুয়াত তার মাকে দেখেই শক্ত করে জড়িয়ে ধরে। আয়াজ পাশে দাঁড়িয়ে দেখছে এমন মর্মান্তিক দৃশ্য। রুয়াতকে মানা করার পরও বেঘরে কাঁদছে। মেহরুবা রুয়াতকে ছেড়ে আয়াজের কাঁধে হাত দিয়ে বলে, বাবা, আমার মনে হচ্ছে আমি আমার কলিজা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছি। শুধু একটা কথাই বলবো, আমার কলিজাটা যেন তোমার কাছে ভালো থাকে। রুয়াতের বড় মামি এসে তাকে নিয়ে যায়। সবার চোখেই পানি। একসময় রুয়াত কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। ইনিমা তাকে বুকে জড়িয়ে নেয়। রুয়াতের হাত পা যেন ভেঙে আসছে এমন অবস্থা। গায়ে এক ফোঁটাও শক্তি। মোটামুটি সব মেহমান চলে গিয়েছে। এখন যারা আছে তারা তাদের আত্মীয়। আয়াজ, চল বাসায়। এখানে আর আমাদের কোনো কাজ নেই। অলরেডি একটা বাস্তা চললো। আর রোয়াদ মনে হয় খুবই দুর্বল হয়ে পড়েছে, তাই এখানে থাকা ঠিক হবে না। আরহামের কথায় আয়াজ তার দিকে তাকায়। রুয়াতের মা বাবাকে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছো তো? হ্যাঁ, সবাইকে পৌঁছে দিয়েছে। শুধু আমাদের সাথে ইনিমাদের দুটো কাজিন যাবে। আয়াজ মাথা নাড়ায়। রুয়াতকে ধরে গাড়িতে তুলে। তাদের গাড়িতে সায়রা, তুলি আর ইনিমা বসে। পরের গাড়ি করে ফজলুল চৌধুরী আর আরহাম আসে। বাসায় আসার সাথে সাথেই মায়া চৌধুরী বেশিক্ষণ রুয়াতকে নিচে বসিয়ে রাখেনি, আয়াজের রুমে পাঠিয়ে দেয়। আয়াজের রুমে এই পর্যন্ত গুনে গুনে 4 বার এসেছে রুয়াত। সারা রুমে গোলাপ সহ আরো অনেক ফুল মিক্সড করে রুমটা সাজানো হয়েছে। রুয়াত বেডের একপাশে বসলো। লেহেঙ্গা পরে আর বসে থাকতে পারছে না। হঠাৎ রুমে ইনিমা আসে, তার হাতে একটা ট্রলি। এভাবে বসে আছিস কেন? আপু, মা আমার জামা কাপড় পাঠিয়েছে কিছু। আমি আর এই লেহেঙ্গা পরে থাকতে পারছি না। ইনিমা ট্রলি থেকে একটা ড্রেস বের করে দেয় রুয়াতকে। মূলত ড্রেসটা টপস টাইপের। এটা পরলে রুয়াত কমফোর্ট ফিল করবে। ড্রেস রুয়াতের হাতে দিয়ে বলে, এখন এটা পর, সকালে আমি এসে তোকে শাড়ি পরিয়ে দেব। আচ্ছা, লেহেঙ্গার ওনার পিনগুলো একটু খুলে দাও। ইনিমা রুয়াতের লেহেঙ্গার ওড়নার সব পিন খুলে দিল। এর ফাঁকে আয়াজ রুমে আসে। ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। কাজ শেষ হলে ইনিমা চলে যায়। আয়াজ ফ্রেশ হয়ে এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে গায়ে ব্লু কালারের একটা টি শার্ট পরে নিচ্ছে। রুয়াতের উদ্দেশ্যে আয়াজ বলে, ফ্রেশ হয়ে আসো, যাও। মাথা নাড়ায় রুয়াত। অতঃপর ফ্রেশ হতে চলল। রুমের সোফায় বসে বসে আয়াজ মোবাইল দেখছে। একটু চারপাশের খবর নেওয়া দরকার। রুয়াত ফ্রেশ হয়ে আসে। দরজা খোলার আওয়াজ শুনে আয়াজ সেদিকটায় তাকায়। হাতে তার বিয়ের লেহেঙ্গা। ট্রলির উপর লেহেঙ্গা রাখতেই আয়াজ একটু উচ্চস্বরে বলে উঠল, হ্যাঙ্গারে রাখো। সেখানটায় রুয়াত লেহেঙ্গা রাখে। আয়নার সামনে দাঁড়িয়ে তার গায়ের সব ভারী গহনাও খুলে ফেলে। এতক্ষণে যেন দম ফিরে এসেছে। কি যে পরিমাণ অস্বস্তি লাগছিল তার। একটু এখানে আসো তো রুয়াত, তোমার কপালে কি জানি লেগে আছে। রুয়াত আয়নায় দেখে নিজের কপালে কিছুই নেই। কোথায়? কিছু না তো। বিরক্তিকর শব্দ করলো আয়াজ। এদিকে আসো, আর যদি আমায় উঠাও তাহলে কিন্তু আমি তোমায় ছাড়বো না। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে রুয়াত। ধীর পায়ে আগায় আয়াজের সামনে। রুয়াত তার সামনে দাঁড়াতেই আয়াজ হেসে রুয়াতকে ঘুরিয়ে তার কোলে বসিয়ে দেয়। একদম শক্ত করে পেঁচিয়ে ধরেছে। পুরো শরীর কেঁপে ওঠে রুয়াতের। আয়াজ তাকে বোকা বানালো। কাপা স্বরে বলে ওঠে, এটা কিন্তু ঠিক না।
রুয়াতের ঘাড়ে অথর ছোঁয়ায়। 2 বছরের বেশি সময় ধরে ভালোবেসেছি মিসেস আয়াজ তাইম চৌধুরী। পাগল হয়ে গিয়েছি আমি, পাগল হয়ে গিয়েছি। আয়াজের চুল আঁকড়ে ধরে রুয়াত, শরীর রীতিমতো কাঁপছে। আমায় ভালোবাসো প্রেয়সী? রুয়াতের হাত এখন আয়াজের কাঁধে, মাথা নিচু করে বলে, জি। আয়াজ তার গায়ের টি শার্ট খুলে ফেলে। রুয়াতের চোখ বড় হয়ে যায়, চোখে হাত দিয়ে ফেলে সে। তাহলে আজ কিসের বাধা? রুয়াতকে কোলে করে পেটে বসায়। সর্বাঙ্গ শরীর আয়াজ তার অধরে ছোঁয়া দিতে ব্যস্ত। মাঝে মাঝে কামড়ের আভাস পাওয়া যাচ্ছে। একসময় রুয়াতও সাড়া দেয়। দুজন দুজনায় মত্ত। আয়াজের উন্মুক্ত বুক মিশে আছে রুয়াতের মাঝে। ভয়ঙ্কর প্রেমিকের ভয়ঙ্কর ভালোবাসা খুবই প্রখর। চোখে কার্নিশ বেয়ে বিন্দু বিন্দু নোনা পানি গড়িয়ে রুয়াতের ঘাড়ে পড়ছে। আয়াজ এতক্ষণ ডুবেছিল রুয়াতের মাঝে। মাথা তুলে তৃপ্তির হাসি দিয়ে রুয়াতের চোখের পানি মুছে দেয়। প্রেয়সীর অধরে তার অধর ছুঁয়ে মাতাল কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে জান, সহ্য করে নাও। সকাল 8টা। আয়াজ ঘুম থেকে উঠেছে, বেশ কয়েক মিনিট পার হয়ে গিয়েছে, কিন্তু তার প্রেয়সী এখনো ঘুমে মগ্ন। তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আয়াজ এক হাতে তার প্রেয়সীকে আগলে রেখেছে, আর এক হাতে মোবাইল দেখছে। রুয়াতের এরকম সুখময় ঘুম আর নষ্ট করতে চায়নি, তাই সেও শুয়ে আছে। আজ তার কোনো কাজ নেই, সেটা ভেবেই এখনো পর্যন্ত বিছানায় আরাম করছে। বক্ষে এমন চড়ুই পাখির ছানা গুটিসুটি মেরে শুয়ে আছে। এই ঘুম কি আর নষ্ট করতে মন চায়? এমন 2 ঘন্টা যাবৎ আয়াজ রুয়াতকে পক্ষে জড়িয়ে শুয়ে আছে। 10টা বাজতে চলল, আর শুয়ে থাকাও যাবে না। রুয়াতকে নিচ থেকে সরিয়ে একটা বালিশ দিয়ে শুইয়ে দিল। শাওয়ার নিতে চলে গেল। আয়াজের শাওয়ার নেওয়া শেষ। রুয়াতের আর ঘুম শেষ হলো না। আয়াজ একেবারে তৈরি হয়ে নিচে আসে। আরো আগে কল এসেছিল আজ কিছু কিছু মানুষ আয়াজের বাসায় আসবে, 4-5 জনের মতো। লোকগুলো তার অফিসেরই। ফজলুল চৌধুরী আর আরহাম বসে বসে কিছু একটার হিসাব মিলাচ্ছে। আয়াজ সেদিকটায় যায়। আরহামের পাশে বসতেই আরহাম আয়াজকে চোখ মারে। আমায় মেয়ে পেয়েছো? চোখ মারছো কেন? আরহাম চোখ রাঙালো। ফজলুল চৌধুরী তার 2 ছেলের দিকেই তাকিয়ে আছে, হিসেব মেলানো বন্ধ করে। আরহাম ফিসফিস করে বলে, বাবার সামনে বলতে হলো তোর? মান সম্মান নেই তো কিছু। ইনিমা এসে আয়াজকে 1 কাপ কফি দিয়ে যায়। দেব সাহেব কি এখন নাস্তা করবেন নাকি আরো পরে করবেন? মাথা তুলে আয়াজ তাকায় ইনিমার দিকে। এখন দিন নাস্তা, একটু ওর বাসায় কিছু লোকজন আসবে, তাদের সাথে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়বো। ইনিমা কিছু বলার আগেই ফজলুল চৌধুরী বলে ওঠে, আজ কি বাইরে যাবে নাকি? কফির কাপে চুমুক দেয় আয়াজ। না, ওনারা বাসায় আসবেন। ইনিমা আয়াজকে নাস্তা দেয়। খাবারের মাঝ সময় লোকগুলো চলে আসে, তাই পুরো খাবার না খেয়েই আয়াজ উঠে যায়। এর মধ্যেই বৌভাতের অনুষ্ঠান তোড়জোড় শুরু হয়ে যায়। রুয়াত ঘুম থেকে উঠে বসে আছে। এখনো রুমে কেউ আসেনি, আর সেও রুম থেকে বের হতে পারছে না। বাহিরে চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। অনেক মানুষের গলার আওয়াজ ভেসে আসছে। রুয়াতের অনুশোচনা হচ্ছে, এতক্ষণ যে ঘুমালো, কেউ আবার কিছু বলবে নাকি? তার শাশুড়ি মা যদি কিছু বলে? আর ঘুম থেকে ওঠার পর আয়াজকে একবারও দেখলো না। কখন যে মানুষটা উঠেছে সেই খবরও নেই রুয়াতের। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। নতুন বউ এত সময় ধরে ঘুমিয়েছে, আজ তাকে তুলে দিলেই পারতো। ধ্যাত, রুমে পায়চারি করছে রুয়াত। ইনিমাও আসছে না। আয়নার সামনে এসে থেমে যায় রুয়াত। গলায় কোথাও আয়াজের ভালোবাসার স্পর্শ নেই। ভালোবাসার স্পর্শগুলো বুদ্ধি করেই দেয় নাই এখানে, টেকনিক আছে লোকটার। এসব ভেবে রুয়াত হাসছে। এমপি সাহেবের একটু একটু বুদ্ধি না হলে চলে নাকি? কাল রাতে কেমন মাতাল হয়ে গিয়েছিল এমপি সাহেব, ভাবতেই রুয়াতের গা শিউরে ওঠে। বিয়ের পর রুয়াত তার নতুন রূপ দেখে একটু অবাক হয়। মেয়েদের 2টো রূপ, এক হচ্ছে বিয়ের আগে, অন্যটা হচ্ছে বিয়ের পরে। দরজা খোলার শব্দ শুনে তড়িঘড়ি করে ওড়না মাথায় চাপে। ইনিমা এসেছে, আর রুয়াত ভেবেছিল অন্য কেউ এসেছে বোধহয়। ইনিমাকে দেখে খুশি হয়ে যায়। ইনিমা তার বোনের সামনে এসে দাঁড়ায়। ঘুম শেষ হয়েছে তোর? আমি আরো আগেই উঠেছি। তুমি না রাতে বললে বের হতে না রুম থেকে, তাই বের হইনি। আপু কেউ কি কিছু মনে করেছে নতুন বউ এতক্ষণ ঘুমিয়েছে বলে? দুপাশে মাথা নাড়ায় ইনিমা। ধুর বোকামি, কে কি মনে করবে? আর মাও বলে দিয়েছে তোকে যেন আমি পরে ডেকে তুলি, কারণ কাল তোর উপর অনেক বড় ধকল গিয়েছে। কিভাবে কাদার পর দুর্বল হয়ে গিয়েছিলি মা জানে সব। তারপর এ বাসায় আসার পর তো দেখেছে
কেউ কিচ্ছুটি মনে করেনি। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোকে শাড়ি পরিয়ে দেবো। আমার সাথে নিচে নামিস তুই। মাথা নাড়িয়ে ওয়াশরুমে চলে যায় রুয়াদ। শাওয়ার নিয়ে বের হয়। ইনিমা প্রথমেই তার বোনের চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়, তারপর খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। আয়নার সামনে বসিয়েছে রুয়াদ। ইনিমা রুয়াতের গলায় একটা স্বর্ণের নেকলেস পরিয়ে দেয়, তারপর হাতে চুড়িও পরায়। কাল এসব খুলে রেখেছিল। আপু তোমার দেবর কোথায়? ঘুম থেকে ওঠার পর দেখিনি। ইনিমা রুয়াতের চুল বেঁধে দিচ্ছে আর উত্তর দিচ্ছে, বাসায় আছে। ওই কিছু লোকজন এসেছে, তাদের সাথে কথা বলছে, মনে হয় জরুরি কিছু। আর শোন, আজ পার্লারে যেতে হবে না, আমি সাজিয়ে দেবো তোকে, এমনি দেরি হয়ে গিয়েছে। ছোট্ট করে উত্তর দেয় রুয়াদ। আচ্ছা।